নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। পাকিস্তানকে রক্ষা করতে উত্তর পূর্ব দখলের হুঁশিয়ারি দিল ইউনূস সরকারের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের চেয়ারপারসন আলম ফজলুর রহমান। শেষে চাপের মুখে ঢোক গিলতে হলো ইউনূস সরকারকে। সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি দেন বাংলাদেশ রাইফেল অর্থাৎ বর্তমানে বিজিবির প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। বর্তমানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান। ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট করেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের চেয়ারপারসন আলম ফজলুর রহমান। পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বলে মন্তব্য করেন আলম ফজলুর রহমান। এমনকি পেহেলগাঁও হামলা নিয়েও তিনি আরও এক ধাপ এগিয়ে কাঠগড়ায় তোলেন ভারতকে। নরেন্দ্র মোদী সরকার পেহেলগাঁওয়ে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে প্ররোচনামূলক পোস্ট করেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের চেয়ারপারসন আলম ফজলুর রহমান। এই পোস্ট সামনে আসতেই শুরু হয় উত্তেজনা। ভারত আক্রমণ নিয়ে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার পোস্টের 24 ঘন্টার মধ্যে ঢোক গিলতে বাধ্য হলো মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ রাইফেল অর্থাৎ বর্তমান বিজিবির প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন তা বাংলাদেশ সরকার সমর্থন করে না বলে রীতিমতো বিবৃতি জারি করে বলতে বাধ্য হলো মোহাম্মদ ইউনূসের সরকার। বিডিআর কমিশন তথা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের মন্তব্যকে সমর্থন করে না বাংলাদেশ। এটি তাঁর ব্যক্তিগত মত বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যেমন নিজের সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনি বাংলাদেশ অন্যান্য সমস্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে, আর প্রতিদানে ঠিক সেই সম্মানেই অন্য দেশগুলি থেকে পাওয়ার আশা রাখে বলে স্পষ্টীকরণ দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ। ওয়াকিবহলের মতে চাপের মুখে পড়েই বিবৃতি জারি করে ঢোক গিলতে বাধ্য হলো বাংলাদেশ সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সচিবালয়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকেরা। আগামী 4 মে রবিবার সারা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা। আসন্ন নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার সচিবালয়ের এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা। আগামী 4 মে রাজ্যে নিট পরীক্ষার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। এবারে সরকারি বিদ্যালয়গুলিতে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষায় নিরাপত্তা সহ যাবতীয় পরিস্থিতির পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে এই বছর নিট পরীক্ষার জন্য রয়েছে মোট 11টি কেন্দ্র। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 10টি এবং ধলাই জেলায় রয়েছে 1টি পরীক্ষা কেন্দ্র। ভারত এবং বিদেশের প্রায় 5500 পরীক্ষা কেন্দ্রে নিট স্নাতক 2025 পরীক্ষা পরিচালনা করবে জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ। গত বছর 571টি শহরের 4750টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। এই বছর ভারতের 552টি শহর এবং 14টি আন্তর্জাতিক স্থানে অনুষ্ঠিত হবে পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 180টি কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রগুলোর প্রস্তুতি যাচাই করার। প্রার্থীদের প্রাথমিকভাবে তাদের প্রথম পছন্দের ভিত্তিতে কেন্দ্র বরাদ্দ করা হয়েছে, যার ফলে বেশ কয়েকটি শহরে সম্প্রসারণ হয়েছে পরীক্ষা কেন্দ্র। এনটিএ কর্মকর্তাদের মতে প্রায় 90% কেন্দ্র সরকার পরিচালিত প্রতিষ্ঠানে অবস্থিত, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় এবং রাজ্য সরকারি স্কুল। পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে জানিয়ে এদিন পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইতিমধ্যে 8 মে থেকে শুরু হতে যাওয়া সিইউইটি ইউজি 2025 সালের তারিখপত্র এখনো মুলতবি রয়েছে। 2024 সালের নিট ইউজি পরীক্ষার ফলাফল নিয়ে কাগজপত্র ফাঁসের ব্যাপক অভিযোগের পর সরবরাহ ও নিরাপত্তা তদারকির জন্য রাজ্য স্তরের এবং জেলা স্তরের কমিটি গঠন করেছে এনটিএ।
এবার পরীক্ষা কেন্দ্র চূড়ান্ত করার আগে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তাদের সাথে করা হয়েছিল পরামর্শ। জেলা সমন্বয়কারীদের সাথে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করার জন্য যৌথভাবে ব্যবস্থা তদারকি করছে এই কমিটি। এদের মুখ্যমন্ত্রীকে সার্বিক রিপোর্ট সাবমিট করে এই কমিটি। এক্ষেত্রে নিট ইউজি 2025 সম্পর্কিত সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করার একটি পোর্টালও চালু করেছে এনটিএ। এদিকে নিট ইউজি 2025 পরীক্ষাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে 106টি টেলিগ্রাম চ্যানেল এবং 16টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শনাক্ত করেছে এনটিএ। সার্বিক বিষয় নিয়ে এদিন বিস্তারিত পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত রাজ্যে মোট 6,887 জন শিক্ষক নিয়োগ করেছে বিজেপি সরকার। এক্ষেত্রে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ইংরেজি মাধ্যমের ব্যাকগ্রাউন্ডের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 5টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে একথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2018 সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগ হয়েছে মোট 6,887 জন। 2024-25 সালে মোট 44টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে মোট 30টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018-তে যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয়ে নতুনভাবে নির্মিত হয়েছে। অনলি 2024-25 অর্থ বছরে 44 বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে 153 কোটি টাকা খরচ হয়েছে। 2025-26-এ 30টি বিদ্যালয় আরো নতুন ভাবে তৈরি করার আমরা চিন্তা ভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের 26টি, এলিমেন্টারি এডুকেশনের 4টি এবং 2025-26 অর্থ বছরে আরো 30টি বিদ্যালয়ে নতুন ভাবে আমরা ভবন আরো নির্মাণ করার চিন্তা ভাবনা আছে। তাতে করে প্রায় 264 কোটি টাকা খরচ হবে। রাজ্যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের ব্যাকগ্রাউন্ডের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন 5টি নতুন বিদ্যালয়ের ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া। তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটা অনেক স্ট্রং হবে। 2025-26 অর্থ বছরে 123টি বিদ্যালয়ের মেজর এবং মাইনর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে 2025-26 অর্থ বছরে আরো 16টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে, যার জন্য সম্ভাব্য ব্যয় হবে 117.96 কোটি টাকা। আর সমগ্র শিক্ষা থেকে 2025-26 সালের জন্য পরিকাঠামো উন্নয়ন খাতে 13 কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্মীয়মান বিদ্যালয় ভবনগুলোর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 11টির কাজ সম্পূর্ণ হয়েছে। রাজ্য সরকার 455টি বিদ্যালয়ে 1,31 লক্ষ টাকার অধিক ব্যয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণের অধীনে রাজ্যের 2058টি স্কুলে 1,42,000-এর অধিক ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2025-26 অর্থ বছরে বিজ্ঞান বিভাগ ও ইংরেজি বিষয়ের উপর বিশেষ কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রাখা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। বন্দে ভারত ও ই-বিদ্যা চ্যানেল খোলা হয়েছে। এছাড়া চালু করা হয়েছে 854টির মতো স্মার্ট
ক্লাস এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রামনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বরকাঠালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, দারুগা মোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট। কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট। কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দাবি করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। স্বাধীনতার পর থেকে জাতিভিত্তিক তথ্য নিয়মিত জনগণনার অন্তর্ভুক্ত ছিল না। 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় আশ্বাস দিয়েছিলেন যে জাতি অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। পরে একটি মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয় যেখানে বহু রাজনৈতিক দল জাতি গণনার পক্ষে মত দেয়। যদিও সেই সময়ের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সামাজিক, অর্থনৈতিক ও জাতিভিত্তিক সমীক্ষা নামে পৃথক একটি সমীক্ষা করেছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। কিছু রাজ্য স্বতন্ত্রভাবে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার মধ্যে কয়েকটি স্বচ্ছভাবে হলেও অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং তাতে সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে। এরই প্রেক্ষিতে জাতিভিত্তিক তথ্যকে জাতীয় জনগণনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরার প্রদেশ বিজেপি। 2010 সালে তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, কিন্তু পরবর্তী সময়ে যে 2011 সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে, সার্ভে করা হবে, সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল 2011 সালে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল, ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট, যে কাস্ট, সেটা করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, কারণ ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছে। বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট। কিন্তু মোদী সরকার সমাজের পিছিয়ে পড়া জনগণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। এই সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ এসছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসটি এসসিদের সংরক্ষণ যেরকম চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মোদীজির নেতৃত্বের সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন, সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন। এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ, যেটা অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে ছোট বলে দেখছে না কেন্দ্রীয় সরকার। এই হামলার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
বিরোধী রাজনৈতিক দলের ওপর এখনো চলছে আক্রমণ। আক্রান্ত হচ্ছেন কর্মী সমর্থকেরা, ধ্বংস করে দেওয়া হচ্ছে পার্টি কার্যালয়গুলিকে। বিষয়গুলিকে সামনে রেখে এডিজির হাতে মেমোরেন্ডাম তুলে দিল বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। সাধারণ মানুষের নিত্যদিনের বিভিন্ন সমস্যা নিয়ে যখন মাঠে সিপিআইএম, ঠিক তখন আক্রমণ করা হচ্ছে দলের কর্মী সমর্থকদের ওপর। আক্রমণ করা হচ্ছে গোটা রাজ্যে বিভিন্ন দলীয় কার্যালয়গুলিতে। এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। শুক্রবার মেলার মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। ভেঙে দিয়েছেন। এখন যেগুলো চালু আছে সেগুলো দেখা যায় পর্যায়ক্রমে সেখানে আক্রমণ সংঘটিত করতে শুরু করেছেন। গত 25শে এপ্রিল ধর্মনগরে আমাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে। এটা নিয়ে এবার 10 বার হলো। এ পর্যন্ত 2018 পর ধর্মনগর পার্টি অফিস 10 বার আক্রান্ত হয়েছে। এর আগেও বেশ কয়েকবার ভাঙচুর করেছে। একবার একটা পিকেট দেওয়া হয়েছিল, পার্টি অফিসে একটা ফিক্সড পিকেট ছিল, এই পিকেটটা উইথড্র করে নিয়ে গেছেন। পরে দেখা গেল এই পার্টি অফিসটা সেদিন আক্রান্ত হলো। জেরক্স মেশিন, কম্পিউটার, ফার্নিচার, এমনকি কমোড পর্যন্ত যা ছিল, টয়লেটের জিনিসপত্র যা ছিল সব কিছু ভাঙচুর করেছে। সেখানে আমাদের পার্টির নেতৃত্ব 5 জন, বিভাগীয় সম্পাদক সহ 5 জন সাংঘাতিকভাবে প্রহৃত হয়েছেন এবং 2 জনকে আমাদের জিবি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। এই হলো ধর্মনগরের চিত্র। পুলিশকে ফোন করার পরও সেখানে পুলিশ সেদিন ফোন ধরেনি। এবং পরবর্তী সময়ে এখানে পিএসকিউতে আমরা যখন দৃষ্টি আকর্ষণ করেছি, তখন গিয়ে পুলিশ সেখানে গিয়ে প্রায় ঘটনার আধ ঘন্টা পরে গিয়ে পুলিশ সেখানে যায়। ধর্মনগর থানা থেকে কত হবে, 1/2 কিলোমিটার ডিস্টেন্স হবে আমাদের পার্টি অফিস ধর্মনগর থানা থেকে। কিন্তু সেখানে গিয়ে কোনো ব্যবস্থা সেখানে নিলেন না। আমাদের বিভাগীয় সম্পাদক রতন রায়, নিরঞ্জন দেবনাথ, হরকুমার নাথ। এক্ষেত্রে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করার দাবিতে এডিজির হাতে মেমোরেন্ডাম তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। পুরো কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, আমি বিষয়টা তদন্ত করে দেখব এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দেখব। এইটুকুই বলেছে ওনার দিক থেকে। এটা হলো, আমি আপনাদের সামনে মেমোরেন্ডামের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে মেমোরেন্ডামটা আমরা দিয়েছি এবং এই ঘটনাগুলো উল্লেখ করে আমরা দিয়েছি। আমরা আশা করি পুলিশের মধ্যে যারা আছেন তারা সেটাকে এনকোয়ারি করবেন, যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এই দাবি আমরা জানিয়েছি। আর সঙ্গে এটাও বলেছি, এখনও কিন্তু এই ঘটনা কন্টিনিউ করছে, বিভিন্ন জায়গাতে ফিজিক্যাল টর্চারের কাজ চলছে এবং এটা যাতে বন্ধ হয় সেখানেও কিন্তু সদর্থক ভূমিকা আপনাদের নেওয়া উচিত। আমরা অভিযোগ জানাই কিন্তু কোনো রেসপন্স হয় না। এবং এই গত এক পক্ষকালের মধ্যে প্রথমে সিপিআইএম ধর্মনগর এবং পরবর্তী সময়ে হাপানিয়া ডুকলি দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে সুর চড়া করেছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা সত্ত্বেও গ্রেপ্তার না হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী বামফ্রন্ট। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় সরকার জাতভিত্তিক জনগণনার ঘোষণা দিলেও কত দিনের মধ্যে এই জাতভিত্তিক জনগণনা সম্পন্ন করা হবে তা জানতে চাইছেন দেশের মানুষ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জনগণনার সঙ্গে জাতিভিত্তিক গণনাও হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে কতদিনের মধ্যে জাত ভিত্তিক জনগণনা হবে এবং কি কি প্রশ্নের ভিত্তিতে তা হবে তার দ্রুত ঘোষণার জন্য দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর সরকার যাতে ঘোষণা করে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট সেন্সাস এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি।
মহিলা সংরক্ষণের ক্ষেত্রে 50% রিজার্ভেশনের ঘোষণা দেওয়ার পরও এখনো পর্যন্ত তার কোনো ফর্মুলায় বের করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে জাত গণনার জন্য যেখানে 10,000 কোটি টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মাত্র 400 কোটি টাকা। এইভাবে সুষ্ঠুভাবে জাত গণনার প্রক্রিয়া কিভাবে সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আপনি মহিলা বিলের সময় এইগুলি কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কই কোনো তো রিজার্ভেশনের কোনো ফর্মুলা এখনো বাইর করেননি। আপনি কাস্ট সেন্সাসের সময় বলেছিলেন 8,250 কোটি টাকা লাগবে 2021-এ, কাজেই করা যাবে না। কিন্তু আজকে দেখা গেছে আপনি সেন্সাস অফিসে মাত্র প্রায় 400 কোটি টাকার মতো দিয়েছে। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে তো কাস্ট সেন্সাস ভালোভাবে হবে না। আপনাকে বাজেট বরাদ্দ যে করেছেন এই টাকায় হবে না। আপনাকে বিস্তারিতভাবে প্রতিটা পয়েন্ট নিয়ে, প্রতি অ্যাডমিনিস্ট্রেশন, প্রতিটা লোক লাগিয়ে সব কিছু করতে হলে কমসে কম 10,000 কোটি টাকার প্রয়োজন। তো আপনি এইগুলি বরাদ্দ করুন এবং ডেডলাইন দিন কবে করবেন আপনি, এবং সবগুলি পয়েন্ট আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটির যে দাবি আছে সেই দাবিগুলো আপনাকে পূরণ করতে হবে। এই পয়েন্টগুলি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা ফরম্যাট আপনি ভারতবর্ষের মধ্যে জনগণের সামনে তুলে ধরুন। ভারতে শেষবার বর্ণশুমারি করা হয়েছিল 1931 সালে, যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল ভারত। 2011 সালে অনুরূপ একটি জরিপ করা হয়েছিল, কিন্তু ভুল এবং অসঙ্গতির কারণে কখনো দিনের আলো দেখেনি এই জরিপ। মাত্র 7% উচ্চ জাতের দ্বারা শাসিত হচ্ছে দেশ। তাই ভারতের 70% জনসংখ্যার জাত ভিত্তিক আদমশুমারির দাবি করে আসছে জেডিইউ, আরজেডি, এসপি, বিএসপি, আরজেডি, ডিএমকে এবং বামপন্থী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। তথাকথিত উচ্চবর্ণের লোকেরা চাকুরি এবং উচ্চশিক্ষার অ্যাক্সেসে অসম বা অধিক অংশ দখল করে আছে বলে অভিযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। তবে সামনে বিহারের নির্বাচন রয়েছে বলে জাত ভিত্তিক গণনার দাবি মানতে হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে বলে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাকুরি কেলেঙ্কারির অভিযোগে খোয়াড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা। শুক্রবার অপ্রত্যাশিতভাবে চাকুরি পাওয়া অঙ্গনওয়াড়ি কর্মী কর্মক্ষেত্রে যোগ দিতে গেলে বিশালগড় নবীনগরে গ্রাম পঞ্চায়েতের খোয়াড়িয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে ঝুলিয়ে দেয় তালা স্থানীয়রা। গরিবদের বঞ্চিত করে কোটিপতিদের ঘরে দেওয়া হচ্ছে চাকুরি বলে অভিযোগ করেন তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছেন স্থানীয়রা। এটা আইয়ে পঞ্চায়েত জানে না, কেউ জানে না কিভাবে এটা হয়ে যাবে। আর তার চাকরিটা কি পাইছে? বিউটিশিপ। ও, ইন্টারভিউ কতজন? 5 জন ছিলাম আমরা। আচ্ছা, তো আপনারা কি জানেন না? আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের অন্তর্গত এলাকাগুলির নর্দমা সংস্করণের কাজ হাতে নিয়েছে আগরতলা পুর নিগম। প্রেক্ষিতে পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া এলাকায় পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের কমিশনার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। আসন্ন বর্ষা মরশুমে যেন নগরবাসীকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা যায়, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে তা নিশ্চিত করতে দ্রুত বিভিন্ন নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন পুর নিগমের কমিশনার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। रिलेटेड सड़कों से रिलेटेड जो जो उनकी समस्याएं हैं, फ्लड रिलीफ से रिलेटेड जो जो समस्याएं हैं, उन पे हम लोग डिस्कशन करेंगे। उसके लिए जो भी गाइडलाइन। গত এক দশকে দারিদ্রতা হ্রাস পেয়েছে ভারতে বলে রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক। অপরদিকে ভারতে অর্থনৈতিক অসাম্য বেড়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। গত এক দশকে দারিদ্রতা বেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ভারতে। সম্প্রতি ভারতের উপর এক রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক, যার বিষয়বস্তু হলো পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ। এতে বলা হয়েছে এখন নিম্ন মধ্য আয়ের দেশের তালিকায় প্রবেশ করেছে ভারত। যে মানুষ প্রতিদিন 3.65 মার্কিন ডলারের সমপরিমাণ টাকায় জীবন ধারণ করে তাদেরকেই ধরা হয় নিম্ন মধ্য আয় হিসেবে। রিপোর্টে বলা হয়েছে গত এক দশকে দারিদ্রতা 61.8% থেকে 28.8%
1.1% নেমে এসেছে ভারতে, যার কারণে 378 মিলিয়ন মানুষ অর্থাৎ 3,78,00,000 ভারতীয় বেরিয়ে এসেছেন দারিদ্রতা থেকে। বিশ্বব্যাংকের এই রিপোর্ট নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দেশে। গত 10 বছরে ভারতের দারিদ্র্য উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এতদিন দেশে অতি দরিদ্র বলতে বোঝাতো যে মানুষ দৈনিক 2.15 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 185 টাকার মধ্যে দিন যাপন করেন। সেই সংখ্যাটা 2011-12 সালে যেখানে ছিল 1602%, সেটা 10 বছর পর 2022-23 সালে নেমে দাঁড়িয়েছে 2.3%। রিপোর্টে দেখানো হয়েছে গ্রামীণ দারিদ্র্য 69% থেকে 32.5% এবং শহরে দারিদ্র্য 43.5% থেকে নেমে এসেছে 172%। ফলে গ্রামীণ শহরের ব্যবধান 25% পয়েন্ট থেকে 15% পয়েন্টে নেমেছে এবং এই ক্ষেত্রে বার্ষিক হ্রাসের হার 7%। 2011-12 সালে দেশের মোট চরম দারিদ্র জনসংখ্যার 65% জন্য দায়ী ছিল দেশের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ বলে রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক। এবার 2022-23 সালে চরম দারিদ্র হ্রাসের পেছনে এই 5টি রাজ্যের অবদান 2/3। রিপোর্টে অবশ্য এ কথাও বলা হয়েছে 2022-23 সালে ভারতের 54% চরম দারিদ্র এবং 2019-21 সালে 51% বহুমাত্রিক দারিদ্র জনসংখ্যার জন্য দায়ী ছিল এই রাজ্যগুলো। রিপোর্ট অনুযায়ী 2021-22 সাল থেকে ভারতে কর্মক্ষম জনসংখ্যার প্রবৃদ্ধি কর্মসংস্থান প্রবৃদ্ধির চেয়ে কম হয়েছে। এই সময়ে নারীদের মধ্যে কর্মসংস্থানের হারের বৃদ্ধি যেমন লক্ষণীয়ভাবে চোখে পড়েছে, তেমনি 2024-25 অর্থ বছরের প্রথম দিকে শহরাঞ্চলের বেকারত্বের হার 6.6% নেমেছে, যা 2017-18 সালের পর সর্বনিম্ন। বিশ্বব্যাংকের এই রিপোর্ট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের বক্তব্য হলো ভারতে দারিদ্র এবং অসাম্য বরং বেড়েছে এবং কর্পোরেটকে সুবিধা করে দেবার নীতির কারণে সৃষ্টি হয়েছে এই অবস্থার। বিশ্ব ব্যাংক বলছে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে ভারতের অবস্থা এতটাই করুণ, 314 টাকা দিয়ে দৈনিক দিন যাপন করা এই মানুষগুলোর চিত্র দেখে স্পষ্ট অবস্থা আদৌ শুধরায়নি। কারণ এই মাপকাঠিতে দেশে 2022 সালে দারিদ্র ছিল 28.1%। সংখ্যার পরিমাণে 61.8 এর তুলনায় সংখ্যাটা কম মনে হলেও বর্তমান সময়ে পরিমাণটা এখনো বেশি বলে রিপোর্টের একটি দিক উল্লেখ করে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো 2023-24 সালে নিচু তলার 10% তুলনায় উঁচু তলার 10% মানুষের আয় ছিল 10 গুণ বেশি। আপাত দৃষ্টিতে বিশ্ব ব্যাংক যতই বিষয়টিকে ভারতের দারিদ্রতা হ্রাসের চিত্র হিসেবে বর্ণনা করুক না কেন, বাস্তবে দেশের জনগণের মধ্যে আর্থিক অসাম্য কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট পরিসংখ্যান থেকেই বিষয়টি পরিষ্কার। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত এক দশকে ভারতের দারিদ্রতা দূর হয়েছে বলে বিশ্ব ব্যাংক তার রিপোর্টে উল্লেখ করেছে। সেই এক দশকের সাফল্যের পেছনে মানুষের আয় বাড়াতে এবং দারিদ্র দূরীকরণে ডক্টর মনমোহন সিং সরকারের 10 বছরের শাসনকালের 2004 থেকে 2014 পর্যন্ত নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এই তালিকায় 2005 সালে নেওয়া 100 দিনের কাজের প্রকল্প যেমন রয়েছে, তেমনি গরিবদের কাছে বিনামূল্যে চাল পৌঁছাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং ইউপিএ 2 সরকারের 2013 সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের গ্যারান্টিও কাজ করেছিল বলে অভিমত বিশেষজ্ঞদের। আর এই অস্ত্রতেই দেশের বিরোধী দলের অভিযোগ অসাম্যই এখন দেশের অর্থনীতির ভিতকে করে দিচ্ছে দুর্বল। এই অবস্থায় দারিদ্র ও অসাম্য দূর করতে জিএসটি আইনের সংস্কার, দরিদ্র পরিবারকে রোজগার এবং কর্পোরেটকে বাড়তি সুবিধা প্রদান বন্ধের দাবিও করছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোটার তালিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটারের মৃত্যু সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে। এই ক্ষেত্রে নতুন করে ডিজাইন করা হবে ভোটার স্লিপ। নির্বাচন প্রক্রিয়াকে আরো সহজ ও ভোটার তালিকাকে নির্ভুল করার উদ্দেশ্যে কিছু নতুন উদ্যোগ নিয়েছে ভারত
ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিন্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার যে আলোচনা করেছিলেন সেই অনুযায়ী নেওয়া হয়েছে এই উদ্যোগ। এখন থেকে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 এর রুল নম্বর 9 এবং রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট 1969-2023 সংশোধিত 3 খ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন মৃত্যু সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে। এতে সময় মতো মৃত্যু সংক্রান্ত তথ্য পাবেন ইআরও রাও। ফলে ফিল্ড ভিজিটের সময় ফর্ম 7 এর জন্য অপেক্ষা না করে নিজেরাই তা যাচাই করে নিতে পারবেন বুথ লেভেল অফিসাররা। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কথা জানিয়েছেন ডেপুটি ডাইরেক্টর পি পবন। ভোটার ইনফরমেশন স্লিপটিকে আরো নির্বাচক বান্ধব বানাতে এটিকে নতুন করে ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন সিরিয়াল নম্বর ও পার্ট নম্বর আরো বড় অক্ষরে প্রদর্শিত থাকবে যাতে ভোটাররা তাদের ভোট কেন্দ্র চিহ্নিত করতে পারে সহজে। এতে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরাও নির্বাচক তালিকায় সহজেই খুঁজে পাবেন তাদের নাম। তাছাড়া ইআরও দ্বারা নিযুক্ত সমস্ত বিএলওদের যেন সচিত্র পরিচয়পত্র দেওয়া হয় তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিএলও রায় হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এবং ভোটারদের মধ্যে প্রথম সংযোগের মাধ্যম। তাই বাড়ি বাড়ি সমীক্ষার সময়ও এটা প্রয়োজন যে বিএলওদের যেন ভোটাররা চিহ্নিত করতে পারেন সহজেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশ সীমান্তে বিএসএফ নজরদারি জোরদার করলেও বন্ধ নেই অবৈধ অনুপ্রবেশ, যা নিঃসন্দেহে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অবৈধ অনুপ্রবেশ নিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ত্রিপুরা বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। ত্রিপুরার 856 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী। তবে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হচ্ছে না এখনো। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ত্রিপুরার উন্মুক্ত অঞ্চলগুলি বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থীদের ভারতীয় মূল ভূখণ্ডের গভীরে অনুপ্রবেশের জন্য কাজ করছে অবৈধ প্রবেশদ্বার হিসেবে। প্রায় নিরন্তর নজরদারি এবং শূন্য অনুপ্রবেশ অর্জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা সত্ত্বেও এখনো সক্রিয় রয়েছে মানব পাচারকারী নেটওয়ার্ক গুলি। প্রায় প্রতিদিনই চলছে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ। ত্রিপুরার অনন্য ভৌগোলিক অবস্থান এই সমস্যাটিকে করে তুলেছে আরো জটিল। বাংলাদেশের সাথে 856 কিলোমিটার সীমান্তের প্রায় 98% 3 দিক থেকে ঘিরে রেখেছে এই রাজ্যকে। 1 দশকেরও বেশি সময় আগে নির্মিত কাঁটাতারের কাঠামোগুলির বেশিরভাগই ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। বছরে প্রায় 7 মাস স্থায়ী দীর্ঘ বর্ষাকাল ঘন গাছপালা মিলিত হয়ে তার কাটা বেড়ার একটি বড় অংশে মরিচা ধরেছে এবং হয়ে পড়েছে অকার্যকর। তাছাড়া ভারতের পশ্চিম সীমান্তের সম্পূর্ণ বিপরীতে ত্রিপুরার বেশ কিছু বসতি বিপজ্জনকভাবে সীমান্তের কাছাকাছি অবস্থিত। কিছু ক্ষেত্রে গ্রামগুলি এমনকি বেড়ার ওপারে অবস্থিত, যা ভারতীয় ভূখণ্ড থেকে শূন্য বিন্দু সীমানা স্তম্ভ থেকে মাত্র 150 গজ দূরে অবস্থিত। এই বিষয়গুলো চোরা কারবারি এবং পাচারকারীদের জন্য সীমান্ত অতিক্রমের সময় বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাওয়ার সহজ করে তোলে ফাঁকগুলিকে কাজে লাগানো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনুপ্রবেশকারীদের জন্য অনুকূল গ্রামগুলি কার্যত রয়েছে বেড়ার সাথেই, যেখানে আড়াল করে রেখেছে ঘন গাছপালা, যা ভৌগোলিক চ্যালেঞ্জ ছাড়াও সীমান্তবর্তী জনসংখ্যার একটি ছোট অংশ মানব পাচার এবং চোরাচালান সহ অবৈধ কার্যকলাপে জড়িত বলে মনে করা হয়, যা আরো জটিল করে তোলে বিএসএফ এর প্রচেষ্টাকে। প্রতিবেশী বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং পশ্চিম সীমান্ত থেকে হুমকির আশঙ্কার কারণে ঝুঁকি আগের চেয়ে বেশি। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারগুলিকে নিরাপত্তা সংস্থাগুলির সাথে সমন্বয় করে গ্রাউন্ড রিয়েলিটি পুনর্মূল্যায়ন করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। অনুপ্রবেশের প্রভাব জনসংখ্যাগত পরিবর্তন এবং রাজস্বের উপর চাপ সৃষ্টি করে। একই সাথে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি
হুমকি স্বরূপ। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা ইউনিটগুলি একযোগে কাজ করলেও অনুপ্রবেশকারীদের ক্রমাগত গ্রেপ্তারি প্রমাণ করে বিষয়টা কতটুকু চ্যালেঞ্জের। সার্বিক পরিস্থিতিতে অবিলম্বে এই বিষয়ে বাস্তব ভিত্তিক সমাধান সূত্র বের না হলে ভবিষ্যতের জন্য তা হুমকি স্বরূপ বলেও মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষমান তালিকা প্রকাশের আবারও একবার দাবি জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা। শুক্রবার তারা একত্রিত হয়ে অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে। এ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে এডিশনাল এসপির কাছে দেখা করেন চাকরি প্রত্যাশিত কর্মীরা। 2022 সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে তাঁদের লিখিত, শারীরিক এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিছুদিন পূর্বে পুলিশ কনস্টেবলের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু তাতে দেখা গেছে অনেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। যারা নির্ধারিত তারিখে চাকুরিতে যোগদান করবেন না, তাদের নাম বাদ দিয়ে অন্যান্যদের চাকরির সুযোগ করে দিতে হবে বলে দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টে দেওয়া হয়, কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা, তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয়, তাহলে আমার মতো আমার অনেক ভাই বোনেরা, অনেক ফ্যামিলিও উপকৃত হইব। প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে, তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে আমরা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।